আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম, দশম অথবা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের বায়োলজি বা জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 12 জীবের বংশগতি ও বিবর্তন এই চ্যাপ্টারটা বই থেকে সুন্দর করে আমরা আজকে পড়ে ফেলব। তো চলো আজকে আমরা পড়ে ফেলি। দেখো 12 নাম্বার বা দ্বাদশ অধ্যায় সেটা কি? সেটা হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। তার মানে এই অধ্যায়ে কি আলোচনা করা আছে? আমাদের জীবের যে মাতা পিতা থেকে নেক্সট জেনারেশন বা পরবর্তী বংশধর তৈরি হয়, কিভাবে হয়, কি কি উপাদান আছে, এটা নিয়ে আলোচনা করা আছে। আর বিবর্তন মানে কালের পরিক্রমায় বা সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের যে পরিবর্তন ঘটে বা কিছু যে পরিবর্তন ঘটে, এটাকে বলা হচ্ছে বিবর্তন। ঠিক আছে, তাহলে এইটা নিয়েই আমরা আজকে পড়বো। তাহলে এখান থেকে দেখো হালকা একটু বলা আছে যে মাতা পিতার আকৃতি প্রকৃতিগতভাবে বৈশিষ্ট্যাবলী বংশানুক্রমে সন্তান সন্ততিতে কি হয়, সঞ্চারিত হয়। আর এই জীবজগতের মধ্যে যারা আমাদের পূর্বপুরুষ বা যাদের থেকে আমরা আসছি তাদেরকে বলা হয় অ্যানসেস্টর। এভাবেই ক্রমবিকাশের ফলে বা সময়ের পরিক্রমায় কি হয়, আমাদের পরিবর্তন এবং রূপান্তরিত হয়ে বর্তমান রূপে এসেছি। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে বিবর্তন। তাহলে আমরা হালকা করে একটু জানতে পারলাম যে এই অধ্যায়টা কি নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো চলো আমরা মেন পয়েন্টে চলে যাই। জীবের বংশগতি। ঠিক আছে, এখান থেকে আমাদের কি জানতে হবে? পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় বংশগতি বা হেয়ারডিটি। দেখো না, মাঝে মধ্যে বলে যে এই বাচ্চা হইলে এই বাচ্চাটা দেখতে তার মায়ের মতো হয়েছে না বাবার মতো হয়েছে। তার মানে মা বাবার বৈশিষ্ট্যগুলোই তার পরবর্তী সন্তান সন্ততির দেহে পৌঁছায়। তাই এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় বংশগতি বা হেয়ারডিটি। ঠিক আছে, আর এই বংশগতি সম্পর্কে যে শাখায় বা যে টপিকে বা যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বলা হয়। এটা একটা শাখা, জীববিজ্ঞানের একটা শাখা। এখন আমরা জানবো এই যে বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্যের বহনকারী কিছু উপাদানগুলো। ঠিক আছে, তাহলে মাতা পিতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়ার বংশগতি যে বস্তু আছে এর মাধ্যমে হয়। এর বস্তুগুলোর নাম কি আসলে? ক্রোমোজোম। এই ক্রোমোজোম কার মধ্যে থাকে? এই যে দেখো তো, এইটা এটা একটা কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? এই নিউক্লিয়াসের মধ্যে এই সুতাকার ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ডিএনএ আরএনএ এবং জিন থাকে। ঠিক আছে, তাহলে এগুলোই আমাদের কি বংশগতির বস্তু। খুব ভালো মতো জানতে হবে। এখন আমরা ক্রোমোজোম সম্পর্কে পড়ব। বংশগতির প্রধান উপাদান কি? ক্রোমোজোম। তাহলে বংশগতির প্রধান উপাদান কি? ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম। নিউক্লিয়াসে নিউক্লিওপ্লাজম বিস্তৃত যে সুতাকার ক্রোমাটিন তন্তু থাকে, বিজ্ঞানী স্ট্রাসবার্গার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। তাহলে ক্রোমোজোম প্রথম আবিষ্কার করেন কে? স্ট্রাসবার্গার। কে আবিষ্কার করেন? স্ট্রাসবার্গার। ঠিক আছে, প্রজাতি ভেদে বৈশিষ্ট্য ভেদে সেটা 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট ডিপ্লয়েড হইতে পারে। এক সেট আসে পিতা থেকে, এক সেট আসে মাতা থেকে। এই ক্রোমোজোম সংখ্যা 200 থেকে 1600 পর্যন্ত হইতে পারে। তাহলে ক্রোমোজোম সংখ্যা কত থেকে কত হইতে পারে? 200 থেকে 1600। আমাদের কতগুলো? আমাদের 46টা। আমাদের কতগুলো? 46টা। ঠিক আছে, একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য কতটুকু হয়? 3.5 মাইক্রন থেকে 30 মাইক্রন এবং প্রস্থ হয় 0.2 থেকে 2 মাইক্রন। ঠিক আছে, এটাও এমসিকিউতে আসে। 3.5 থেকে 30 মাইক্রন বা মাইক্রোমিটার, আর প্রস্থ কত? 0.2 থেকে 2। ঠিক আছে, তারপরে জানতে হবে এই যে ক্রোমোজোমের কাজ হলো মাতা পিতা থেকে জিন। জিন কি? যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে জিন। তাহলে ক্রোমোজোমের কাজ হচ্ছে এই জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। তার মানে জিনটাকে পরবর্তী জেনারেশনে পাঠিয়ে দেওয়া। আর জিন যাওয়া মানে কি? বৈশিষ্ট্য চলে যাওয়া। তাহলে মানুষের চোখের রং, চুলের রং, চামড়ার গঠন ইত্যাদি বংশগতি ভাবেই পরবর্তী জেনারেশনে যায়। এবং এটা জানতে হবে ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি, মানে ফিজিক্যাল বেসিস অফ হেয়ারডিটি। তাহলে কি বলে? বংশগতির ভৌত ভিত্তিকে, বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম। বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম। এখন আমরা ডিএনএ পড়বো। এখন আমরা কি পড়বো? ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান আবার ডিএনএ। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে বংশগতির একটু আগে আমরা পড়লাম বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম। আবার ক্রোমোজোমের প্রধান উপাদান কে? ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। ঠিক আছে, তাহলে ডিএনএ ডিঅক্সিরাইবো। ডিঅক্সি মানে কি? ডি মানে অনুপস্থিত, অক্সি মানে অক্সিজেন। তার মানে এর 5 কার্বন বিশিষ্ট কার্বনের 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত থাকে, তাই এটাকে বলা হয় কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কয় সূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের গঠন? 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের গঠন।
সর্পিলাকার গঠন। কেমন গঠন? এই যে সাপের মতো পেঁচানো পেঁচানো। এখন পলিনিউক্লিওটাইড বলতে কি বোঝাচ্ছে? ঠিক আছে, নিউক্লিওটাইড মানে কি আসলে এগুলো আমাদের জানতে হবে। নিউক্লিক অ্যাসিড গঠনের 3টা উপাদান আছে, 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। এছাড়া কি আছে? এছাড়া আছে নাইট্রোজেন বেজ। কি আছে? নাইট্রোজেন বেজ, নাইট্রোজেন বেজ। ঠিক আছে, আর আছে কি? ফসফেট, আর আছে ফসফেট। এই 3টা উপাদানকে একত্রে কি বলা হয়? নিউক্লিওটাইড। কি বলা হয়? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। তাহলে এই যে দেখো, আমরা যদি এই চিত্রটা দেখি, এই যে এটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, এটা একটা নাইট্রোজেন বেস, এটা একটা ফসফেট, তাহলে এইটা পুরোটা একটা কি? নিউক্লিওটাইড। তাহলে এরকম করে কতগুলো নিউক্লিওটাইড আছে দেখো তো, এই যে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম করে অনেকগুলো নিউক্লিওটাইড যদি পরস্পর যুক্ত থাকে এটাকে আমরা পলিনিউক্লিওটাইড বলতে পারি। আর এটা কেমন ভাবে থাকে? এরকম পেঁচানো থাকে, তাই এটাকে বলা হচ্ছে সর্পিলাকার গঠন। বুঝা গেছে? তাহলে আমরা পারবো। এতে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, নাইট্রোজেন বেস বা ক্ষার থাকে। এই নাইট্রোজেন বেস কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তাহলে কয় ধরনের নাইট্রোজেন বেস থাকে ডিএনএ তে? 4 ধরনের, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আরেকটা কি থাকে? অজৈব ফসফেট থাকে। ঠিক আছে, এই 3টি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে। আমরা একটু আগে পড়লাম। ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। তাহলে ক্রোমোজোমের স্থায়ী পদার্থকে ডিএনএ। মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এন্ড ক্রিক 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স একটা মডেল দাঁড় করান। ঠিক আছে, এর জন্য তারা নোবেল পুরস্কারও পান। তাহলে এই যে ওয়াটসন এন্ড ক্রিক 1953 সালে, কত সালে? 1953 সালে এই ডাবল হেলিক্স মডেলটা আবিষ্কার করেন। ঠিক আছে, এই নাইট্রোজেন বেস 2 ধরনের হয়, একটা পিউরিন আর একটা পাইরিমিডিন। একটা পিউরিন আর একটা পাইরিমিডিন। কয় ধরনের হয়? 2 ধরনের, একটা পিউরিন আর একটা পাইরিমিডিন। ঠিক আছে, অ্যাডেনিন আর গুয়ানিনকে বলা হয় পিউরিন, সাইটোসিন আর থায়ামিনকে বলা হয় পাইরিমিডিন। ঠিক আছে, এই অ্যাডেনিন আর গুয়ানিন এগুলো হচ্ছে পিউরিন। একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিন সবসময় পরিপূরক হিসেবে অ্যাটাচ থাকে। তার মানে অ্যাডেনিনের সাথে তাহলে কি থাকবে? থায়ামিন। কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে? 2টা, ডাবল বন্ড দিয়ে। আবার একটা গুয়ানিনের সাথে সাইটোসিন অ্যাটাচ থাকে, কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে? 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে। কয়টা হাইড্রোজেন বন্ড? 3টা। সর্বদাই একটা পিউরিনের সাথে আরেকটা পাইরিমিডিনে যুক্ত থাকে। এইভাবে তারা পরস্পর কি হয়? পরিপূরক হয়, কখনোই একরকম হবে না। একটা হেলিক্সের প্রতিটি ঘূর্ণন, তার মানে যে পেঁচানো পূর্ণ একটা ঘূর্ণন হইতে কত অ্যাংস্ট্রম দৈর্ঘ্য লাগে? 34 অ্যাংস্ট্রম লাগে। আর প্রতি পূর্ণ ঘূর্ণনে কতগুলো নিউক্লিওটাইড থাকে? 10টা। তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইড দূরত্ব কত হবে? 10 দিয়ে ভাগ দিলেই 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। এই ডিএনএ দুটি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে এন্টি প্যারালালি অবস্থান করে, মানে পরিপূরকভাবে অবস্থান করে। অনেকটা পেঁচানো সিঁড়ির ধাপের মতো বুঝায়, তাই এটাকে সর্পিলাকার বলা হয়েছে। ঠিক আছে, আর এখানে নাইট্রোজেন বেস থাকে, আমরা পড়ে ফেলছি, তাই না? তারপরে এই যে হাজার হাজার নিউক্লিওটাইডের নিউক্লিক অ্যাসিড গঠিত হয়, হাজার হাজার নিউক্লিওটাইড দিয়ে কি হয়? নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। আর এই যে ডিএনএ এর ডাবল হেলিক্সের সর্বত্র ব্যাস কতটুকু থাকে? 20 অ্যাংস্ট্রম। কতটুকু থাকে? 20 অ্যাংস্ট্রম। তাহলে এই ইনফরমেশন গুলো খুব ভালো মতো জানতে হবে। ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান। আরো একবার বলা আছে বংশগতির রাসায়নিক ভিত্তি, খুবই ইম্পর্টেন্ট। বংশগতির রাসায়নিক ভিত্তি কে? ডিএনএ। ডিএনএ কে বলা হয় কি? বংশগতির রাসায়নিক ভিত্তি। ঠিক আছে, ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক বাহক, যা কি করে? চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি মাতা পিতা থেকে তাদের বংশধরে নিয়ে যায়। তাহলে আমরা এগুলো পারবো। তারপরে আমরা পরের প্যারাতে চলে যাই। তাহলে পরের প্যারা হচ্ছে কি? আরএনএ। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড জানি 2 ধরনের, একটা ডিএনএ একটা আরএনএ। ডিএনএ পড়ে ফেলছি, এখন আরএনএ। আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। নাম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এখানেও পলিনিউক্লিওটাইডের সূত্র থাকবে, কিন্তু এখানে কয়টা সূত্র থাকবে? মাত্র সিঙ্গেল একটা সূত্র থাকবে। ঠিক আছে, এখানে কি দ্বিসূত্র থাকবে? না, কি থাকবে? একটাই মাত্র সূত্র। এখানেও তোমার ওই সেম 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা থাকবে, অজৈব ফসফেট আর নাইট্রোজেন বেস থাকবে। কিন্তু নাইট্রোজেন বেসে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকবে, কিন্তু থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। থায়ামিনের পরিবর্তে কি থাকবে? ইউরাসিল থাকবে। থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। এই যে দেখো, থায়ামিনের পরিবর্তে এখানে ইউরাসিল চলে আসছে। ঠিক আছে, তাহলে আরএনএ ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যাবে। কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি, এখানে ডিএনএ অনুপস্থিত। খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে। টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছের যে মোজাইক রোগটা হয়, এই ভাইরাসটা ডিএনএ কি থাকে? অনুপস্থিত থাকে। তার মানে কি থাকে? আরএনএ থাকে। তাহলে যে সমস্ত ভাইরাসে ডিএনএ থাকবে তাকে ডিএনএ ভাইরাস বলবা, আর যেটাকে আরএনএ থাকবে আরএনএ ভাইরাস। আরএনএ থাকলে আরএনএই বংশগতির বস্তু হিসেবে কাজ করে। আরএনএ থাকলে আরএনএই বংশগতির বস্তু হিসেবে কাজ করে।
এখন আমরা পড়বো জিন। ঠিক আছে, জীবের সকল দৃশ্য বা অদৃশ্যমান যত বৈশিষ্ট্য লক্ষণ আছে তা প্রকাশ করা বা নিয়ন্ত্রণ করার এককের নামই হচ্ছে জিন। ঠিক আছে, এই জিনটা কোথায় থাকে? জীবের ক্রোমোজোমে। আর ক্রোমোজোমে যে স্থানে জিন থাকে তাকে বলা হয় লোকাস। ক্রোমোজোমে যে স্থানে জিন থাকে তাকে কি বলে? লোকাস বলে। তাকে কি বলে? লোকাস বলে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। তাহলে একটা বৈশিষ্ট্যের জন্য একটা নির্দিষ্ট জিন কাজ করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন দ্বারা একটা বৈশিষ্ট্যকে সহায়তা করতে পারে। আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্যও নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে 3 ধরনের সম্ভাবনা ঘটতে পারে। জিনই হচ্ছে বংশগতির নিয়ন্ত্রক। ঠিক আছে, তারপরে আমাদের কি কি জানতে হবে? আমাদের জানতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে ডিএনএ দ্বিসূত্রক হুবহু কপি তৈরি করে। এই হুবহু কপিটাকে বলা হয় বাংলায় অনুলিপি, ইংরেজিতে রেপ্লিকেশন। ঠিক আছে, তারপর ডিএনএ থেকে প্রয়োজনীয় আরএনএ তৈরি হয়। আরএনএ রাইবোজোমে আসে, তারপরে প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে। তার মানে ডিএনএ নিজের কপি তৈরি করে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এই প্রোটিনটাই পরবর্তীতে তোমার বিভিন্নভাবে আমাদের বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে। তাহলে এই যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য। ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য। এখন আমাদের এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম কি জানো? ট্রান্সক্রিপশন। নাম কি? ট্রান্সক্রিপশন। আচ্ছা, আমরা যে ভালো মতো লিখি, তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটার নাম কি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এই আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় এটাকে বলা হয় ট্রান্সলেশন। কি বলা হয়? ট্রান্সলেশন মানে অনুবাদ। ঠিক আছে, এটা একটু জানলে ভালো। তারপরে আমরা জানবো পরবর্তীতে যে বিভিন্ন জীবে জিনের সংখ্যা কি হবে? ভিন্ন হবে। ঠিক আছে, এটা ক্রোমোজোমের বা জিনের উপরে ডিপেন্ড করে। এখন জানতে হবে যে এই যে তোমার ডিএনএ বা জিনের যে বিভিন্ন বৈচিত্র্যতা বা সংখ্যা যে আলাদা আলাদা হয়, এখানেই আমাদের কিছু ঘটনা আছে। যেমন মটরশুঁটির উচ্চতা নির্ধারণের জন্য মনে করো দায়ী, লম্বার জন্য দায়ী জিনকে আমি বললাম বড় টি, ক্যাপিটাল টি। আর খাটো জন্য বললাম যে ছোট টি জিন দায়ী। ঠিক আছে, এই দুইটা যদি একত্রে থাকে তাহলে একটা বড় টি একটা ছোট টি, তখন লম্বা হওয়ার বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। তার মানে যে জিনটা পাওয়ারফুল প্রকাশ পাবে সেটাকে বলা হয় প্রকট। ঠিক আছে, তাহলে এখন বড় টিটাই কি ডমিনেন্ট বা প্রকট, আর ছোট টিটাকে প্রচ্ছন্ন, যেটা হচ্ছে প্রকাশ পাইতে হয় না বা প্রকাশিত হইতে পারে না, সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বা রিসেসিভ। ঠিক আছে, এখন দুইটাই যদি বড়টি থাকে তাহলে বলবো বিশুদ্ধ লম্বা, দুইটাই যদি ছোটটি থাকে বলবো কি বিশুদ্ধ খাটো। আর যদি বড়টি আর ছোটটি থাকে তাহলে আমরা কি বলবো? শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা বা অবিশুদ্ধ লম্বাও বলতে পারো। ঠিক আছে, এই যে লম্বা খাটো হওয়া বা কোনো একটা বৈচিত্র্য প্রকাশ করার পিছনে দায়ী যে কোনো কিছু একটা আছে, এটাই আবিষ্কার করেন গ্রেগর জোহান মেন্ডেল। কি নিয়ে আবিষ্কার করেন বা পরীক্ষা করেন? মটরশুঁটি নিয়ে। ঠিক আছে, তিনি বলছে এর পিছনে কে আছে, কোনো না কোনো একটা ফ্যাক্টর আছে। তিনি তখন জিন সম্পর্কটা জানতো না, পরবর্তীতে এটা জিন নামে আবির্ভূত হয়েছে বা আমরা বিজ্ঞানীরা আবিষ্কার করছে। তাই গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? বংশগতির জনক বলা হয়। তাহলে বংশগতির জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, এই গ্রেগর জোহান মেন্ডেলই কয়েকটা মানে দুইটা সূত্র দিয়ে গেছে, আমাদের তো অত সূত্র লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে দেখতে পারি এই যে মটরশুটির মাতা পিতা, তার মানে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ খাটো, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ খাটো। তাহলে বিশুদ্ধ লম্বা থেকে তুমি বিশুদ্ধ লম্বার জিন পাবা, আর গ্যামেট বা তোমার জনন কোষ পাবা। আর বিশুদ্ধ খাটো থেকে তুমি খাটোরই জিন পাবা। এদেরকে যখন তুমি ক্রস করবা বা মিলন ঘটাবা, তাহলে দেখবা প্রথম বংশধরে সকলে কি হবে? লম্বা হবে। সকলে কি হবে? লম্বা হবে। দেখো এই যে বড়টি ছোটটি, বড়টির ছোটটি, ক্রসিং ঘটাইলে বড়টি ছোটটি, সকলেই লম্বা। কেমন লম্বা? শঙ্কর লম্বা। কেমন লম্বা? শঙ্কর মানে অবিশুদ্ধ। বুঝা গেছে? তারপরে দ্বিতীয় বংশধরে, তাহলে এগুলো থেকে এখান থেকে তুমি কি পাবা? একটা বড়টি একটা ছোটটি, এখান থেকেও একটা বড়টি একটা ছোটটি। তাহলে এদের যদি তুমি ক্রস ঘটাও তাহলে দ্বিতীয় বংশধর পাবা। এই যে দ্বিতীয় বংশধর, এই দ্বিতীয় বংশধরে তুমি কি পাচ্ছ? 3 ভাগ লম্বা 1 ভাগ খাটো। এই যে দেখো তো, এটা বিশুদ্ধ লম্বা, এই দুইটা কি শঙ্কর লম্বা, আর এটা হচ্ছে খাটো। তাহলে খাটো পাচ্ছ তুমি মাত্র একটা, আর লম্বা যদি বলো তাহলে পাচ্ছ 3টা। তাহলে 3:1। ঠিক আছে, তাহলে এইভাবে মেন্ডেলের পরীক্ষা করা যায়। বুঝতে পারছো? এখন আমরা জানবো ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। তার মানে একটা ডিএনএ থেকে যে প্রক্রিয়া আরেকটা হুবহু ডিএনএ তৈরি করে তাকে বলা হয় কি? ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন। এটা কোন পদ্ধতিতে হয়? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? অর্ধ সংরক্ষণশীল। তার মানে কি? অর্ধ সংরক্ষণ খুবই ইজি। মানে আমরা তো জানি ডিএনএ কি ডাবল হেলিক্স থাকে, তার মানে এর এরকম থাকে,
একটা নতুন আরেকটা পুরাতন, তার মানে দুইটা প্যাচ খুলে যায়। খুলে গিয়ে কি হয়, আমি যদি অন্য কালার দিয়ে বুঝাই তাহলে এই যে একটা নতুন চেন আসলো, এই যে আরেকটা নতুন সূত্র আসলো, ঠিক আছে? তাহলে একটা নতুন একটা পুরাতন, একটা নতুন একটা পুরাতন, তাহলে এইটাকে বলা হচ্ছে কি অর্ধ সংরক্ষণশীল প্রসেস, ঠিক আছে? তাহলে দেখো এই অনুলিপন পদ্ধতিতে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে ডিএনএ সূত্র দুইটা আলাদা হয়ে যায়। তখন কোষের ভিতরে ভাসমান নিউক্লিওটাইড গুলো অ্যাডেনিনের সাথে থায়ামিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, গুয়ানিনের সাথে সাইটোসিন এভাবে যুক্ত হয়ে শক্ত সূত্র দুটির পরস্পর পরিপূরক সূত্র তৈরি করে। তৈরি করার পর পুরো একটা পুরাতন সূত্র রয়ে যায় আর একটা নতুন সূত্র আবির্ভাব ঘটে। তার মানে একটা পুরাতনের সাথে আরেকটা নতুনের আবির্ভাব ঘটে। অর্ধেক পুরাতন অর্ধেক নতুন নিয়ে তৈরি হয় বলে এটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। আর 1956 সালে এই প্রক্রিয়াটা প্রস্তাব করেন কে? ওয়াটসন আর ক্রিক, যারা মডেলটা দিছিল। কত সালে? 1956 সালে। তাহলে মডেল বা ডাবল হেলিক্স মডেল দিছিল 1953 সালে। তার 3 বছর পরে কিভাবে সে কপি তৈরি করে, অনুলিপন করে, সেটা দিছিল 1956 সালে। এখন আমরা জানবো ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট বলতে কি বোঝায়, ঠিক আছে? বর্তমান শতাব্দীতে অনেক কিছু উন্নত হয়েছে, প্রযুক্তি, চিকিৎসা থেকে শুরু করে ঔষধ শিল্পে সব কিছুতেই অনেক উন্নত হয়েছে। এখন ডিএনএ টেস্ট বিজ্ঞান ভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতি হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যেমন আমরা ফোনের মধ্যে কি ফিঙ্গারপ্রিন্টিং করি, তাই না? এছাড়াও আরো বিভিন্ন ভাবে ব্যক্তির হাড়, দাঁত, চুল, লালা, বীর্য, টিস্যু, বিভিন্ন টিস্যু থেকে আমরা কি করতে পারি, সংগ্রহ স্যাম্পল নিয়ে আমরা ডিএনএ অ্যানালাইসিস করতে পারি বা ডিএনএ প্রোফাইল করতে পারি, ঠিক আছে? এই প্রোফাইল করে আমরা কি কি পাই, ঠিক আছে? এই পদ্ধতিতে প্রথমে নমুনা রাসায়নিক প্রক্রিয়া ডিএনএ আলাদা করে নিতে হয়। তারপরে একটা এনজাইম আছে, তার নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। কোন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম। এই এনজাইম দিয়ে ডিএনএ গুলোকে কেটে ছোট ছোট টুকরা বানানো হয়। ছোট ছোট কি বানানো যায়? টুকরা বানানো যায়। তাহলে এই যে ডিএনএ কে ছোট ছোট টুকরা বানানোর জন্য, কাটার জন্য এনজাইমের নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। তারপর বিশেষ পদ্ধতিতে ইলেকট্রোফরেসিস করে এগারোজ বা পলি অ্যাক্রিমালাইড জেল দিয়ে ডিএনএ টুকরাগুলোকে তাদের অনুসারে আলাদা আলাদা করা হয়। তারপরে নাইট্রোসেলুলোজ কাগজ দিয়ে এটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে হাইব্রিডাইজ করে এক্সরে ফিল্মের উপর রেখে অডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয়। অপরাধ স্থল থেকে যে তুমি স্যাম্পল বা নমুনা নিবা, সন্দেহজন ব্যক্তির সাথে মিল অমিল বের করা যায়। তাহলে কোনো একটা জায়গায় ক্রাইম সিন থেকে যে মারা গেছে বা যে দুর্ঘটনা ঘটছে সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে কাকে তুমি সন্দেহ করতেছো বা তার এই ঘটনাটা ঘটার পিছনে কোনো দায়ী থাকলে স্যাম্পলের সাথে যদি ডিএনএ মিলে যায় তাহলে তুমি কি করতে পারবা? ক্রিমিনালকে ধরতে পারবা। এইভাবে ডিএনএ ফিঙ্গারিং কাজে লাগিয়ে বিভিন্ন ফরেনসিক ডিপার্টমেন্টে কাজ করে, ঠিক আছে? বর্তমানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর টেস্ট, পিসিআর এর ফুল ফর্ম কি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই বিক্রিয়ার মাধ্যমেও কি করা যায়? এই ডিএনএ প্রোফাইলিং আরো সুন্দরভাবে করা যায়। এখন মানুষের লিঙ্গ নির্ধারণ। আমরা জানি মানুষ দুই ধরনের লিঙ্গের সাধারণত হয়, একটা কি? ছেলে, একটা মেয়ে। এই লিঙ্গটা কিভাবে হয় এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আমরা জানি আমাদের দেহে, মানব দেহে ক্রোমোজোম থাকে কতগুলো? 23 জোড়া বা 46টা। 22 জোড়া হচ্ছে অটোজোম, মানে 44টা হচ্ছে অটোজোম। অটোজোম মানে কি? দেহ ক্রোমোজোম, দেহ গঠনে অংশ নেয়। আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, তার মানে আমাদের যে অঙ্গ বা আমাদের সেক্স ডিটারমাইন করতে, শনাক্ত করতে এই ক্রোমোজোম লাগে। বুঝতে পারছো? তাহলে এই সেক্স ক্রোমোজোম দুইটা আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, ঠিক আছে? নারীদের ক্রোমোজোম থাকে কি? ডাবল এক্স। আর পুরুষদের কি থাকে? এক্স ওয়াই, তার মানে একটা এক্স একটা ওয়াই। তাহলে নারীদের ডাবল এক্স, মেয়েদের আর ছেলেদের হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে? এক্স ক্রোমোজোমটা তুলনামূলক বড় হয়, ওয়াই ক্রোমোজোমটা তুলনামূলক কি হয়? ছোট হয়। তুলনামূলক ছোট হয় কি? ওয়াই ক্রোমোজোমটা, ঠিক আছে? আমরা জানি নারীদের ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হওয়ার সময় মিওসিস ঘটে। তারপরে ডিম্বাণুগুলো ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করবে, এটা বোঝাই যাচ্ছে। আর পুরুষে কি? ওয়াই ক্রোমোজোম আর এক্স ক্রোমোজোম লাভ করবে। বোঝা গেছে? তার মানে পুরুষে দুই ধরনের থাকে আর নারীতে এক ধরনের থাকে। তাহলে দেখো এই যে পুরুষে এক্স এক্স আর নারীতে এক্স ওয়াই, তাহলে তুমি যদি ক্রসিং ওভার ঘটাও তাহলে 50-50 চান্সেস থাকে কি করার? একটা ছেলে একটা মেয়ে হওয়ার, ঠিক আছে? 50-50 কন্যা সন্তান হবে নাকি হবে, সেটা হচ্ছে 50-50 চান্স থাকে। এখন আসো কোশ্চেন, সেটা হচ্ছে যদি ছেলে সন্তান হইতে হয় বা মেয়ে সন্তান হইতে হয় সেটার উপরে ডিপেন্ড করতেছে কার উপরে? এটা বাবার উপরে ডিপেন্ড করে, কারণ মা তো সবসময় এক্স ক্রোমোজোম দিবে। আর বাবা যদি এক্স ক্রোমোজোম দেয় তাহলে মেয়ে হবে, আর যদি বাবা ওয়াই ক্রোমোজোম দেয় তাহলে ছেলে হবে। তাহলে ডিপেন্ড করলো কার উপরে? কার উপরে? অবশ্যই ছেলে বা বাবার উপরে, ঠিক আছে? তাহলে দেখো এক্স ক্রোমোজোম থাকলেই তুমি কি হবে? পুত্র সন্তান হবে। তার মানে মানুষের লিঙ্গ নির্ধারণে কন্যা সন্তান না পুত্র সন্তান হবে তার ব্যাপারে মায়ের কোনো ভূমিকা নাই, কারণ মা সবসময় শুধু এক ধরনেরই জিন প্রোভাইড করবে, ক্রোমোজোম প্রোভাইড করবে, কিন্তু পিতা দুই ধরনেরই
ভূমিকা পালন করতে পারে। তাই লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি? আমাদের বাবার ভূমিকা বেশি। এখন পড়বো জেনেটিক ডিসঅর্ডার বা আমাদের জিনগত কিছু রোগ হইতে পারে। এই অস্বাভাবিকতা, জিনগত কিছু অসুখ আছে যেগুলো মিউটেশনের মাধ্যমে সেক্স ক্রোমোজোমে জিনগুলোতে ঘটে। ঠিক আছে, মিউটেশন মানে কি? তার মানে মিউটেশন মানে জিনগুলোর কি হয়, একটা মানে একদম পার্মানেন্টলি কোন একটা পরিবর্তন ঘটে, এর ফলে যে ঘটনা বা রোগটা তৈরি হয় এটাকে বলা কি? এটা জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি। ঠিক আছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারও বলা হয়। ঠিক আছে, এই ওয়াই ক্রোমোজোম খুবই ছোট হয়, এটা সাধারণত অ্যাটাক হয় না বা আক্রান্ত হয় না। এক্স ক্রোমোজোমের জিনগুলো মিউটেশনের কারণে এটা ঘটে। ঠিক আছে, তো এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সাধারণত আমাদের কি কি জানতে হবে, সেটা হচ্ছে যেহেতু যেহেতু বাবার দেহে তোমার শুধুমাত্র একটাই এক্স ক্রোমোজোম থাকে, ওইটাই যদি আক্রান্ত হয় তাহলে বাবা সরাসরি আক্রান্ত হয়, বাবা কোনো বাহক হইতে পারে না। ঠিক আছে, বাবা কোনো বাহক হইতে পারে না। কিন্তু মাদের যেহেতু এক্স ক্রোমোজোম দুইটা আছে, একটা আক্রান্ত একটা সুস্থ হইলে সে কি হবে? সে বাহক হবে। আর যদি দুইটাই আক্রান্ত হয় তাহলে সে রোগী হবে। ঠিক আছে, এটা একটু জানতে হয়। এখন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। ঠিক আছে, ইশিহারা টেস্ট দিয়ে এটা টেস্ট করা হয়। লাল সবুজ বর্ণান্ধতা, তার মানে লাল আর সবুজ কালার সে ডিফারেন্সিয়েট বা শনাক্ত করতে পারে না। তোমরা এটা টেস্ট করতে পারো, তোমরা দেখবা, দেখো তো এর মধ্যে কোন লেটারটা এখানে বোঝা যায়। অনেকে 21 মানে সংখ্যা দেখতে পাবে, কিন্তু আসলে এটা কত? 74। ঠিক আছে, যারা 74 দেখতে পাবা তারা কি? তারা বর্ণান্ধ না। আর যারা 21 বা অন্য কোনো যদি সংখ্যা দেখো, তার মানে তোমার কালার ব্লাইন্ডনেস আছে। তাহলে যখন কেউ রং সঠিকভাবে চিনতে পারে না, সেটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। রং চেনার জন্য আমাদের চোখে স্নায়ুর রং শনাক্তকারী কিছু রঞ্জক পদার্থ বা পিগমেন্ট থাকে। কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের এই চোখের স্নায়ুতে রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। কারো যদি একটা পিগমেন্ট না থাকে, কয়টা পিগমেন্ট? একটা পিগমেন্ট যদি না থাকে, তখন তারা লাল সবুজ পার্থক্য করতে পারে না। একটা না থাকলে লাল সবুজ পার্থক্য করতে পারে না। যদি একাধিক না থাকে তাহলে আলাদা হতে পারে। এটাকে বলা হয় সর্বজনীন কালার ব্লাইন্ড, তার মানে এটাই বেশিরভাগ হয়ে থাকে। আর একাধিক পিগমেন্ট যদি না থাকে তাহলে লাল সবুজ ছাড়াও নীল হলুদেরও পার্থক্য করতে পারে না। লাল সবুজ ছাড়া নীল হলুদ যদি পার্থক্য না করতে পারে তাহলে তাদের একাধিক অনুপস্থিত আছে বুঝতে হবে। ঠিক আছে, এবং প্রতি 10 জনে একজন কালার ব্লাইন্ড হইতে দেখা যায়। পুরুষদের মধ্যে প্রতি 10 জনে একজন দেখা যায়, কিন্তু নারীরা খুব কম এটাতে ভোগে। ঠিক আছে, কতজনের মধ্যে কতজন? প্রতি 10 জনে একজন পুরুষ কালার ব্লাইন্ড হয়। ঠিক আছে, এটা জানতে হবে। এছাড়াও আর কি কারণে হইতে পারে? বংশগতি ছাড়াও কিছু সাইড ইফেক্ট ওষুধের কারণে হইতে পারে। যেমন বাত রোগের তুমি একটা ওষুধ আছে, সেটা হাইড্রক্সি ক্লোরোকুইনিন। এটা যদি দীর্ঘদিন তুমি সেবন করো, পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট হিসেবে চোখের যে পিগমেন্ট আছে এটা নষ্ট হয়ে যায়, তখন রোগী আর দেখতে পায় না, তখন কালার ব্লাইন্ড হয়ে যায়। ঠিক আছে, তখন ডাক্তারের চিকিৎসা নিয়ে এটা ঠিক করা সম্ভব হইলেও হইতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে জানতে হবে যে তোমার বাত রোগের যে ওষুধ আছে এটা সাইড ইফেক্ট হিসেবে তোমার বর্ণান্ধ হইতে পারে। তাহলে এখান থেকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে বাবা, বাহক মা এবং অসুস্থ বাবার মিলনে তোমার কি ঘটনা ঘটবে? ঠিক আছে, ঘটনা তোমার রেজাল্টটা কি দাঁড়াবে, বুঝতে পারছো? তাহলে এই রেজাল্টটা কি হবে সেটা দেখতে পাচ্ছ, যে অসুস্থ মেয়ে হবে একজন, বাহক মেয়ে হবে একজন, অসুস্থ ছেলে হবে একজন, স্বাভাবিক ছেলে হবে একজন। ঠিক আছে, এই রেজাল্টটা লাগে, এটা আমরা পারবো। ঠিক আছে, তারপরে থ্যালাসেমিয়া, এটাও একটা রোগ। থ্যালাসেমিয়া একটা লোহিত রক্তকণের অস্বাভাবিক একটা রোগ। তার মানে লোহিত রক্তকণিকা সহজেই ভেঙে যায়, খুব তাড়াতাড়ি এগুলো কি হয়? নষ্ট হয়। নষ্ট হয়ে গেলে রোগী রক্ত শূন্যতায় ভুগবে, এটা বংশ পরম্পরায় হয়ে থাকে। তাহলে থ্যালাসেমিয়া একটা কি রোগ? বংশ পরম্পরায় রোগ। থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা বংশগত রোগ। দেশে প্রতি বছর 7,000 শিশু এই থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মায়। ঠিক আছে, এটা একটা কি রোগ? অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তার মানে বাবা মা উভয় থেকে এই রোগটা মানে জিনটা পেতে হবে। তার মানে বাবা মা উভয় থেকে যদি রোগের বাহক বা রোগী হয় তাহলেই এই রোগটা প্রকাশ পেতে পারে। তাই এটাকে বলে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, চাচাতো, খালাতো, মামাতো, ভাই বোন, নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে হলে এই রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়, তাই এটা করা উচিত না। লোহিত রক্তকণিকায় 2 ধরনের প্রোটিন থাকে। কয় ধরনের প্রোটিন থাকে? 2 ধরনের প্রোটিন থাকে, একটা আলফা গ্লোবুলিন, একটা বিটা গ্লোবুলিন। ঠিক আছে, থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষে এই দুইটা প্রোটিনের জিন যদি নষ্ট হয়ে যায় বা ত্রুটিপূর্ণ হয়। ঠিক আছে, এই 2 ধরনের জিনের সমস্যার জন্য 2 ধরনের থ্যালাসেমিয়া দেখা যায়। আলফা থ্যালাসেমিয়া কখন বলবো? যখন আলফা প্রোটিন তৈরির জিন থাকবে না। বিটা থ্যালাসেমিয়া কখন বলবো? যখন বিটা
প্রোটিন থাকবে না, তাই না? আলফা থ্যালাসেমিয়া রোগ তখনই হবে আলফা গ্লোবিন তৈরি জিন যখন অনুপস্থিত বা ত্রুটিপূর্ণ হবে। এই রোগ কোথায় দেখা যায়? দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন, আফ্রিকার জনগণে বেশি দেখা যায়। এটাও এমসিকিউতে আসে যে আলফা গ্লোবিলিন বা আলফা যে থ্যালাসেমিয়া এটা দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন, আফ্রিকার জনগণে বেশি দেখা যায়। আর বিটা থ্যালাসেমিয়া যেটা আছে সেটা কখন দেখা যাবে? বিটা গ্লোবিলিন প্রোটিন উৎপন্ন ব্যাহত হলে। বিটা থ্যালাসেমিয়াকে আরেকটা কি নামে দেখা যায়? কুলির থ্যালাসেমিয়া। কি বলা হয়? কুলির থ্যালাসেমিয়া। ভূমধ্যসাগরীয় এলাকায় বেশি দেখা যায়। এছাড়াও আফ্রিকান, আমেরিকান, চীন এবং এশিয়াবাসী মানে আমাদের বাংলাদেশ এশিয়ার মধ্যেই পড়ে। তাহলে আমরা কি এই বিটা থ্যালাসেমিয়ার রোগী মানে আমাদের দেশে বিদ্যমান। ঠিক আছে। আবার জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। কিসের উপর ভিত্তি করে? জিনের প্রাপ্তির উপর ভিত্তি করে। একটা থ্যালাসেমিয়া মেজর, একটা থ্যালাসেমিয়া মাইনর। একটা থ্যালাসেমিয়া মেজর, একটা থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা মা দুজনের কাছ থেকে থ্যালাসেমিয়া জিন পায়। তার মানে দুজনের থেকেই যদি থ্যালাসেমিয়া জিন পায় তাহলে থ্যালাসেমিয়া মেজর। আর যদি যে কোনো একজনের কাছ থেকে পায় তাহলে বলবো আমরা কি? থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মাইনর হইলে তোমার রোগীর তেমন একটা লক্ষণ প্রকাশ পায় না, বাহক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে। তাহলে এই যে থ্যালাসেমিয়া, তাহলে সুস্থ জিন আমরা বললাম বড় ক্যাপিটাল আর, আর থ্যালাসেমিয়া আক্রান্ত হলো ছোট আর। তাহলে দেখো মায়ের আমরা কি বলছি? বাহক মা। আর এই তাহলে একটা সুস্থ একটা খারাপ, আর বাবাও হচ্ছে বাহক বাবা। তার মানে একটা সুস্থ একটা খারাপ। ঠিক আছে। তাহলে ক্রস ঘটাইলে দেখা যাচ্ছে দুইটাই খারাপ, তার মানে কি? অসুস্থ। একটা ভালো একটা খারাপ, তার মানে বাহক। একটা ভালো একটা খারাপ মানে বাহক। আর এটা দুইটাই ভালো, তার মানে সুস্থ। তার মানে দেখো এটা আমাদের অনুপাত কত দাঁড়ালো? সুস্থ শিশু হবে 4/1 তারপরে বাহক শিশু হবে কত? 4/2 আর আক্রান্ত হবে কয় ভাগ? 4/1। তার মানে যদি আমরা পার্সেন্টেজে চিন্তা করি, ঠিক আছে, চারটা মিলে 100%, তার মানে 25% কি? 25% সুস্থ, 25% কি? আক্রান্ত, আর 50% তোমার বাহক। ঠিক আছে। এভাবে আমরা পারবো। এই থ্যালাসেমিয়ার লক্ষণ আসলে কি দেখা যায়? তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগে মায়ের পেটে শিশু কি হয়? মৃত্যুবরণ করে। থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের পরে জটিল রক্তশূন্যতায় ভোগে, জন্ডিস হয়, আরো অনেক জটিল জটিল রোগ হয়, রোগী হয়ে মারা যায়। ঠিক আছে। চিকিৎসা কি করা হতে পারে? নির্দিষ্ট সময় পর পর রক্ত প্রদান করতে হয়, কিছু ওষুধ খেয়ে এর চিকিৎসা দেওয়া হয়, এবং লৌহ সমৃদ্ধ ফল বা ওষুধ খাওয়াইতে দেওয়া যাবে না। এগুলো শরীরে জমে গিয়ে কি বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করতে পারে। তাহলে থ্যালাসেমিয়া রোগীদের লৌহ আয়রন সমৃদ্ধ খাবার বা ঔষধ দেওয়া যাবে না। ঠিক আছে। এগুলো জমে গিয়ে বিভিন্ন রোগ হইতে পারে, যেমন যকৃতে যদি জমা হয় তাহলে জন্ডিস হবে, অগ্নাশয়ে যদি জমা হয় ডায়াবেটিস হবে। ঠিক আছে। তাহলে যকৃতে গিয়ে লিভারে গিয়ে কি হয়? জন্ডিস হয়, অগ্নাশয়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 30 বছরের বেশি একটা থ্যালাসেমিয়া রোগী বাঁচে না, মানে সম্ভাবনা খুবই কমই থাকে। ঠিক আছে। এখন আমরা নেক্সট পার্টে যাব, জৈব বিবর্তন বা তত্ত্ব। ঠিক আছে। জৈব বিবর্তন তত্ত্ব। তাহলে দেখো এখান থেকে আমাদের কি জানতে হবে? প্রায় 13 লক্ষ প্রাণী প্রজাতি আমাদের পৃথিবীতে আছে, 4 লক্ষ উদ্ভিদ আছে। ঠিক আছে। 4 লক্ষ উদ্ভিদ, 13 লক্ষ প্রাণী আছে। একসময় মানুষের এই জিনিস নিয়ে অনেক কৌতূহল ছিল যে জীবজগৎ কেমন, কিভাবে আসছে, মানে বিবর্তনটা কিভাবে হয়েছে, কালের পরিক্রমায় কোন প্রজাতি থেকে আবির্ভূত হয়েছে, এটা নিয়ে মেলা কি আছে, আমাদের কনফিউশন আছে, বা আমাদের ধর্মীয় দিক থেকে অনেক আমাদের কথাবার্তা আছে। ঠিক আছে। তো আমরা সায়েন্সের আদলে যা জানতে হবে তা আমরা জানবো। কিন্তু খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী জেনোফেন নামের একজন বিজ্ঞানী কতগুলো জীবাশ্ম আবিষ্কার করেন। জীবাশ্ম বলতে কি বোঝায়? জীবের অশ্ব, মানে জীবের অবশিষ্ট অংশকে বলা হচ্ছে জীবাশ্ম বা ফসিল। তিনি প্রমাণ করেন জীবদেহের আকার অপরিবর্তিত নয়। তার মানে অতীত বর্তমান যুগের জীবদেহের গঠন যথেষ্ট কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এটা দিয়ে প্রমাণ করা যায় যে মানুষের আকার আকৃতি বা গঠনটা একসময় আলাদা ছিল, এখন কি হয়েছে? আলাদা হয়ে গেছে। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রমাণ করেন জীবজগতের বিভিন্ন জীবের ভিতরে এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব থেকে উন্নত। সেই জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তনের মাধ্যমে কি হয়? ক্রমাগত পরিবর্তন এবং রূপান্তরিত হয়। তার মানে আগেকার জীব যারা পূর্বপুরুষ ছিল, এটা কালের পরিক্রমায় বা সময় অতিবাহিত হইতে হইতে তারা পরিবর্তন হয় বা রূপান্তরিত হয়ে উন্নত হইতে থাকে। এটা কে বলছে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। ঠিক আছে। তারপরে কি জানতে হবে? এই যে এই প্রক্রিয়াটা, এটা হচ্ছে মন্থর, মানে অনেক দিন পর পর এই ঘটনা ঘটে। তার মানে এটা হচ্ছে আমরা যদি বাস্তবিক অক্ষে বুঝি, তাহলে তুমি মোটা হচ্ছ না বা পাতলা হচ্ছ, তোমার পরিবারের মানুষজন প্রতিদিন তোমাকে দেখতেছে, তোমার পরিবারের মানুষজন হুট করে এটা বুঝবে না। কিন্তু
কেউ যদি তোমাকে 1 বছর আগে দেখে থাকে, হুট করে দেখে তুমি মোটা হয়েছো না পাতলা হয়েছো, সে সাথেই একবার দেখাতেই বলতে পারবে। ঠিক আছে, তার মানে তুমি ধীরে 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 এটা পরিবর্তন হয়। এখন অনেক দিন আগের সাথে যদি তুলনা করো তাহলে বুঝতে পারবা যে এটা পরিবর্তনটা হয়েছে। ঠিক আছে, পৃথিবীর প্রায় 450 কোটি বছর আগে সূর্য থেকে সৃষ্ট এই পৃথিবীর একটা কি ছিল, উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। তারপরে এটা তাপ ঘনীভূত হয়ে পৃথিবীটার আবির্ভাব ঘটে। ঠিক আছে, প্রাণের কিভাবে আবির্ভাব ঘটে এগুলো আমরা জানতে পারবো। জীব সৃষ্টির মূলে কি রয়েছে, বিবর্তন। বিবর্তন একটা ইভলভারি ল্যাটিন শব্দ। ঠিক আছে, বিবর্তন শব্দটা কি ইভলভারি থেকে এসেছে। দার্শনিক এবং শিক্ষাবিদ হাবার্ট স্পেন্সার ইভলিউশন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন। কে ব্যবহার করছে, হার্বার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আমাদেরকে কি জানতে হবে, সেটা হচ্ছে ধীর বা অবিরাম চলমান পরিবর্তন দিয়ে সরলতর নিম্নশ্রেণীর জীব থেকে জটিল উন্নতর প্রজাতির নতুন জীবের উদ্ভব ঘটে, তাকেই বলা হয় বিবর্তন বা অভিব্যক্তি বা ইংরেজিতে ইভলিউশন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু জানতে হবে। তারপরে জানতে হবে কার্টিস বার্নস। ঠিক আছে, আধুনিক সংজ্ঞানুসারে কি বলছে, বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় এক কিংবা কাছাকাছি প্রজাতির অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন। ঠিক আছে, তার মানে ক্রোমোজোমের পরিবর্তন বা জিনগত পরিবর্তন। তাহলে এটা কি বলছে, কার্টিস বার্নস। ঠিক আছে, তারপরে আমাদের জানতে হবে জীবনের আবির্ভাব কিভাবে ঘটছে। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ আছে। তাহলে এখান থেকে আমাদের জানতে হবে যে 260 কোটি বছর পূর্বে বায়ুমণ্ডল প্রচুর কি ছিল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, কিন্তু কি ছিল না, অক্সিজেন ছিল না। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। কি কি ছিল, মিথেন CH4, অ্যামোনিয়া NH3, হাইড্রোজেন সালফাইড H2S, জলীয় বাষ্প মানে পানি H2O, নাইট্রোজেন N2, কার্বন ডাইঅক্সাইড CO2, কিন্তু অক্সিজেন ছিল না। তারপরে অহরহ কি হয়েছিল, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডল তাপমাত্রা বৃদ্ধি ঘটে, বজ্রপাতের ফলে অতিবেগুনি রশ্মির ফলে বিভিন্ন বিক্রিয়া ঘটে, মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে। ল্যাবরেটরিতে এই পরীক্ষাগুলো প্রমাণ করা যায়, অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হয়ে নিউক্লিয় প্রোটিন তৈরি করে। এই নিউক্লিয় প্রোটিন ক্রমে নিজেদের প্রতিরূপ গঠন করে জীবনের সূত্রপাত ঘটায়। তাহলে জীবনের সূত্রপাত কে ঘটাইছে, নিউক্লিয় প্রোটিন। কে ঘটাইছে, নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, ইতিহাসটা একটু জানতে হবে। প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের সহযোগিতায় নিউক্লিয় প্রোটিন গঠিত হয়। এই নিউক্লিয় প্রোটিন দ্বারা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে প্রোটোভাইরাস, তা থেকে ভাইরাস। ভাইরাস হচ্ছে জড় আর জীবের মাঝামাঝি একটা অবস্থা, সে জীবও না জড়ও না। বলতে কি বোঝায়, মানে সে যদি জীবের মানে কোনো জীব দেহের মধ্যে থাকে তাহলে সে জীবের মতো আচরণ করবে, জীব দেহ থেকে বাইরে বের করে দিলে সে জড় বস্তুর মতো আচরণ করবে, তাই তাকে বলা হয় কি, জড় জীবের মাঝামাঝি। তারপরে ব্যাকটেরিয়া, পরে প্রোটোজোয়া ইত্যাদি থেকে বিভিন্নভাবে কি হয়, কালের পরিক্রমায় উন্নত জীবের সৃষ্টি হয়। তারপরে ডারউইনবাদ বা ডারউইনের মতবাদ, তার পুরো নাম কি, চার্লস ডারউইন। ঠিক আছে, তিনি কি করেন, তিনি এই প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব বা অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামে একটি বই তার মতবাদ কি করেন বা বিবর্তন তত্ত্বটা তিনি প্রচলিত করেন। বুঝা গেছে, তার এটাকে বলা হয় বিবর্তন তত্ত্ব। ঠিক আছে, তিনি প্রকৃতপক্ষে এই বিবর্তনের কি নয়, আবিষ্কারক নন। বিবর্তনের তিনি কি নয়, আবিষ্কারক নয়, কিন্তু প্রচলিত আছে কি, বিবর্তন ডারউইন তত্ত্ব। ঠিক আছে, জৈব বিবর্তন প্রকৃতই ঘটে কোথায়, খ্রিস্টপূর্ব সময় থেকে বিজ্ঞানীরা জানতেন। ডারউইনের সাফল্য ছিল জীব বিবর্তনের কারণে পর্যাপ্ত সংখ্যক বৈজ্ঞানিক তথ্য প্রমাণের ভিত্তিতে প্রক্রিয়াটা প্রতিষ্ঠা করা। বুঝা গেছে, সে শুধু কি করছে, প্রতিষ্ঠা করছে। আলফ্রেড ওয়ালেস একই সময়ে স্বাধীনতার অনুরূপ তত্ত্ব প্রদান করেন। তার ডারউইনের এই তত্ত্বটা প্রমাণ করেন বা এটা প্রণয়ন করেন কে, আলফ্রেড ওয়ালেস। তাহলে এটা জানতে হবে, আর এটাই ডারউইনের তত্ত্ব নামে পরিচালিত। এখন ডারউইনের দৃষ্টিতে প্রজাতির সংগৃহীত সাধারণ সত্যগুলো আমাদের জানতে হবে। প্রথমটা হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি। অত্যধিক হারে কি, বংশবৃদ্ধি। ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য। সহজাত বলতে কি বোঝায়, সহজাত বলতে বোঝায় যেগুলো জন্ম থেকে পেয়ে আসে, যে বৈশিষ্ট্যগুলো জন্ম থেকে সে নিয়ে আসে। যেমন একটি স্ত্রী স্যামন মাছ প্রজননীতে 3 কোটি ডিম পারে। কত কোটি, 3 কোটি ডিম পারে, এটা জানতে হবে। ঠিক আছে, একজোড়া হাতি উদ্ভূত সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা দাঁড়াবে 1,90,00,000। বুঝা গেছে, তাহলে এগুলো এমসিকিউতে আসে। তারপরে সীমিত খাদ্য ও বাসস্থান। আমাদের ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান আর খাদ্য কি হয়, সীমিত হয়। অস্তিত্বের জন্য সংগ্রাম।
তাহলে জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যার বৃদ্ধি ঘটায়, খাদ্য বাসস্থান সীমিত হওয়ার কারণে সে কি করে, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে বা কম্পিটিশন করে। এটাকে 3টা পর্যায়ে তিনি ভাগ করেন। কয়টা পর্যায়ে? 3টা পর্যায়ে অস্তিত্বের সংগ্রামকে ভাগ করেন। একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম বা ইন্টার স্পেসিফিক। আন্ত বলতে কি বোঝায়? 2টা আলাদা আলাদা প্রজাতির মধ্যে কম্পিটিশন, ঠিক আছে? যেমন ময়ূর সাপ ও ব্যাং দুটোকেই খায়, ঠিক আছে? ময়ূর সাপ ও ব্যাং দুটোকেই খায়, সাপ আবার ব্যাংকে খায়, ঠিক আছে? তাহলে এই যে প্রজাতি, ভিন্ন ভিন্ন প্রজাতি একই জিনিসকে খাচ্ছে, তাহলে তাদের মধ্যে কম্পিটিশন হবে না? এটাই হচ্ছে আন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক মানে একই প্রজাতির মধ্যে তাদের মধ্যে কম্পিটিশন, ঠিক আছে? যেমন আমরা বলতেই পারি যে উদাহরণ হিসেবে একই দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেলে এর কাহিনী হবে। যেমন মনে করো একই বনে যদি সিংহের পরিমাণ বেড়ে যায়, তাদের মধ্যে কম্পিটিশন বেড়ে যাবে না? এটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, ঠিক আছে? আন্ত বলতে 2টা আলাদা আলাদা প্রজাতি, অন্ত মানে একই প্রজাতির অভ্যন্তরে, ঠিক আছে? এইটা আমাদের জানতে হবে। তারপরে পরিবেশের সাথে সংগ্রাম। এখন পরিবেশেও তো বিভিন্ন কি হয়, দুর্যোগ হয়, বালিঝড়, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, বন্যা, খরা, ঝড়ঝঞ্ঝা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়। এটাতে তোমাকে কি করতে হবে? প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে থাকতে হবে। এখন এটাই হচ্ছে কি, যোগ্যতম লোকেরা বা যারা শক্তিশালী তারাই বেঁচে থাকে, ঠিক আছে? যেমন মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচন্ড ঠান্ডা তুষারপাতে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে সে এখানে অভিযোজন করতে পারে বা টিকে থাকতে পারেনি, সে দুর্বল ছিল, তাই সে পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে পারেনি। তারপরে প্রকরণ বা জীবদেহে পরিবর্তন। তাহলে চার্লস ডারউইন মতে দুটি জীবে কখনোই অবিকল ধরনের হয় না, তাদের কিছু না কিছু পার্থক্য থাকবেই, বা জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা দেয় তাকে বলা ভ্যারিয়েশন বা পরিবৃত্তি বা মিউটেশন, ঠিক আছে? অনুকূল এই প্রকৃতন অস্তিত্বের কারণে জীব সংগ্রাম টিকে থাকে। তার মানে একই প্রজাতির মধ্যে, এই যে আমরা মানুষ, আমাদের মধ্যেই কি হয়, মা বাবা থেকে আসছি, কিন্তু আমাদের মা বাবার বৈচিত্র্যের সাথে সাথে আমাদের নিজেদের বৈচিত্র্যও তৈরি হয়, নিজেদের বৈশিষ্ট্যও আসে। এটাই আমাদেরকে কি করে, আমাদের নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে বেঁচে থাকতে বা অভিযোজন করতে বা টিকে থাকতে হেল্প করে। প্রাকৃতিক নির্বাচন। ডারউইন তত্ত্বে একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি, প্রাকৃতিক নির্বাচন। অনুকূল বা অভিযোজনমূলক কারণে অনেকে এই সুবিধা পেয়ে থাকে। এই প্রক্রিয়াকে মানে এক কথায় প্রকরণ সম্মানিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তার মানে কারা? যারা অনুকূল প্রকরণ হয়, তার মানে যাদের স্বভাবতই কিছু গঠনগত বা চারিত্রিকগত বৈশিষ্ট্য উন্নত থাকে, তারা এমনিতেই প্রতিযোগিতায় আগায় থাকলো না। যেমন একজন লম্বা স্বাস্থ্যবান আর তুমি হচ্ছে খাটো, একটু হচ্ছে অস্বাস্থ্যবান, ঠিক আছে, দুর্বল, তাহলে তোমাকে কি বলা হয়, দৌড় প্রতিযোগিতা বলো বা মারামারি বলো, তাহলে কে এমনিতেই আগায় থাকবে? ওই লম্বা ব্যক্তি, তাই না? তাই এইটাই হচ্ছে তার কি, প্রাকৃতিক নির্বাচন। অনুকূল প্রকরণ এরা প্রাকৃতিক ভাবে কি থাকে, বেঁচে থাকে বা বংশ বিস্তার করতে পারে, ঠিক আছে? আর যারা হচ্ছে কম শক্তিশালী, দুর্বল, তারা ধীরে ধীরে বিলুপ্তের পথে চলে যায়। এটাকে তিনি বলছে জীবকে খাপ খাইয়ে নিতে হবে, মানে যোগ্য আখ্যা, মানে এক কথা বলা যায় যোগ্যতমে জয়ী হবে, ঠিক আছে? নতুন প্রজাতির উৎপত্তি। যেসব প্রাণী উদ্ভিদের মধ্যে সুবিধাজনক প্রকরণ দেখা যায়, প্রকৃতি তাদের নির্বাচন করে এবং লালন পালন করে। তার মানে যে তেলা মাথায় তেল দেওয়া বিষয়টা, তার মানে যে শক্তিশালী, প্রকৃতি তাকেই আদর করবে, যার টাকা আছে তাকেই তুমি দান করতেছো, বিষয়টা এমন হয়ে গেল না? আচ্ছা, যাই হোক, সুবিধাজনক প্রকরণ যদি প্রাণী উদ্ভিদের পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশবিস্তার করে, তারা কি যুগের পর যুগ টিকে থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি, আমাদের এই ডারউইনের মতবাদ অনুযায়ী, ঠিক আছে? এখানে যদি দেখো তুমি, এই যে দুটি জীবের মধ্যে প্রতিযোগিতার ক্রমচিত্র। সবুজ বিটল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি বলে সহজে পাখিদের বেশি চোখে পড়েছে, তাই তাদের খাদ্য হিসেবে নিঃশেষ হয়ে গিয়েছে। আর বাদামি বিটল কি হয়ে গেছে, টিকে গেছে। তার মানে দেখো, সবুজগুলা পাখির চোখে বেশি বলতেছে, বাদামিগুলা খাপ খাইয়ে নিতে পারছে পরিবেশের সাথে, পরিবেশ তাকে বাঁচাই নিল, বুঝা গেছে? তাকে দেখতেও পাচ্ছে না, খাইতেও পারতেছে না। মূল প্রজাতির পৃথক হয়ে যাওয়ার ফলে সংকরায়নের প্রজাতিতে কোষ বিভাজনের ঘটনাক্রমে ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি ফলে নতুন জীবটির অভিযোজন ঘটবে, প্রাকৃতিক নির্বাচনে নতুন প্রজাতির সৃষ্টি হবে, এভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয়। তাহলে নতুন প্রজাতির উৎপত্তি হয় কয়টা কারণে? এই 3টা কারণে। একটা হচ্ছে মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যেতে পারে সংকরায়নের ফলে, আরেকটা হচ্ছে সংকরায়নের ফলে যে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পায় এর কারণে, ঠিক আছে? এখন প্রজাতির টিকে থাকার বিবর্তনের গুরুত্ব। তাহলে অভিযোজন বলতে একটা টার্ম বলতে হবে। তার মানে তোমার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসবেই, বিপদ আসবেই, তুমি এখন এই প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। এই খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? অভিযোজন। তুমি যদি খাপ খাইয়ে নিতে পারো তাহলে তুমি টিকে থাকবে, আর যদি না পারো তাহলে টিকে থাকতে পারবা না।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিবর্তন বা এই পুরো চ্যাপ্টারটা। তাহলে সুন্দর করে আমরা চ্যাপ্টার পড়ে ফেললাম। এরপরেই আমরা এই চ্যাপ্টারের আলোকে বিগত যত এমসিকিউ কোশ্চেন আসছে সব এমসিকিউ সলভ করব। ঠিক আছে, তোমাদের সকলকে সেই বিগত সালের এমসিকিউ সলভ ক্লাসে আমন্ত্রণ রইল। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে আসসালামু আলাইকুম। আল্লাহ।